আজকেও তোমাদের সাথে বাংলার একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। এখানে দেখো প্রথম প্রশ্নে কি আছে, পর্বতের মুশিক প্রসব। প্রবচনটির অর্থ কি? এই প্রবচনটির অর্থ হচ্ছে বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন। এর ব্যাখ্যা করলে আমরা কি পাই? অনেক হাঁক ডাক বা বিরাট আয়োজনের পর যদি খুব সামান্য ফল লাভ হয় তবে তাকে কি বলে? পর্বতের মুশিক প্রসব বলে। 2 নম্বরে কি আছে দেখো, অতিশয়ে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ। কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়? এটি বোঝানো যায় অতি চালাকের গলায় দড়ি। 2 নম্বর প্রশ্নে আছে অতিশয়ে গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ। কোন প্রবাদের সাহায্যে বোঝানো যায়? অতিশয় গোপন উদ্দেশ্য অর্জনের প্রকাশ বোঝানো যায় অতিভক্তি চোরের লক্ষণ। অসৎ বা গোপন উদ্দেশ্য আড়াল করার জন্য বাইরে থেকে অতিরিক্ত ভক্তি বা ভালো মানুষই দেখানোকে আমরা কিন্তু কি বলি? অতিভক্তি চোরের লক্ষণ। অল্প প্রাণ বর্ণ বলা হয় প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্ণকে। প্রথম বর্ণ কি? ক। তৃতীয় বর্ণ গ। দেখো আমরা যখন ক গ এগুলো উচ্চারণ করছি তখন কিন্তু আমাদের শ্বাসের আধিক্য থাকে না এবং তাই এদেরকে বলা হয় অল্প প্রাণ বর্ণ, এবং শ্বাসের আধিক্য থাকে যেমন খ, অনেকক্ষণ ধরে এটা উচ্চারণ করা হচ্ছে। নেক্সট দেখো, যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে কি বলে? রাইট আনসার এখানে কি হবে? পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক বহুব্রীহি সমাস। অলুক শব্দের অর্থ কি? লোপ না পাওয়া। যে বহুব্রীহি সমাসে পূর্বপদের বা সমস্যমান পদের বিভক্তি সমস্ত পদে অক্ষুণ্ণ থাকে তাকে বলা হয়। নিচের কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? আমরা দেখো আগে জানলাম অল্প প্রাণ ধ্বনি হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ। তাহলে মহাপ্রাণ ধ্বনি কি হবে? দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় এবং চতুর্থ কি আছে এখানে? ছ এবং বর্গীজ। ছ এবং বর্গীজ। দেখো বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে মহাপ্রাণ ধ্বনি বলে। চ বর্গের যেমন দ্বিতীয় বর্ণ ছ এবং চতুর্থ বর্ণ ঝ, এগুলো আমরা অনেকক্ষণ উচ্চারণ করছি এবং সেই জন্য এগুলো মহাপ্রাণ ধ্বনি। যে সমস্ত বর্ণ উচ্চারণে শ্বাসের প্রাধান্য থাকে তাদের কি বলে? শ্বাসের প্রাধান্য তাদের কি বলে? আগেই বললাম মহাপ্রাণ বর্ণ হবে মহাপ্রাণ বর্ণ, এবং শ্বাসের প্রাধান্য থাকে না তাকে কি বলে? অল্প প্রাণ বর্ণ। এবং অল্প প্রাণ বর্ণ হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণ, মহাপ্রাণ বর্ণ হচ্ছে বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। তাহলে ক্লিয়ার হলো? যেসব বর্ণ উচ্চারণের সময় শ্বাসের আধিক্য বা প্রাধান্য বেশি থাকে তাদের মহাপ্রাণ বর্ণ বলে। বাংলায় নাসিক্য ধ্বনি কয়টি? রাইট আনসার কি হবে? নাসিক্য ধ্বনি হচ্ছে 5টি। 5টি নাসিক্য ধ্বনি কি কি? বাংলা বর্ণমালায় 5টি নাসিক্য ধ্বনি হচ্ছে উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। কারণ এইগুলো উচ্চারণে দেখো আমরা নাকের সাহায্যে উচ্চারণ করছি, সেই জন্য এদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি। জেনে রেখো 5টি, উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। নেক্সট দেখো, নিচের কোনটি অল্প প্রাণধ্বনি? অল্প প্রাণধ্বনি যেখানে শ্বাসের আধিক্য থাকে অল্প প্রাণধ্বনি, তাহলে অল্প প্রাণধ্বনি হচ্ছে বর্গের প্রথম এবং তৃতীয়। তাহলে এখানে প্রথম কি আছে দেখো? প। প হলো বর্গের প্রথম ধ্বনি, তাই এটি অল্প প্রাণ, এবং ঠ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, এবং তালবস্য দন্তস্য হচ্ছে ঊষ্ম ধ্বনি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণ যখন ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় তখন তার সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। চ বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
তো ব্যবহৃত হয় হচ্ছে ইয়, চ বর্গীয় ধ্বনির আগে ইয় ব্যবহৃত হয়। চ বর্গীয় ধ্বনি যেমন চ, ছ বর্গীয় ঝ, আগে যুক্তাক্ষর গঠনে সর্বদা ইয় যুক্ত হয়, যেমন সঞ্চয় ছ ইয় চ, বাঞ্ছা বা ইয় ছয় আকার। ব্যঞ্জন বয়জফলা ইয় বর্গীয় আছে এখানে, যেমন। নেক্সট দেখো, যে সমস্ত বর্ণ উচ্চারণের সময় জিহ্বা স্পর্শ করে কণ্ঠকে, সে সমস্ত বর্ণকে কি বলা হয়? জিহ্বা দেখো কণ্ঠকে স্পর্শ করে, তাকে বলা হয় কণ্ঠবর্ণ। তো কণ্ঠবর্ণ কি কি আছে দেখো, কণ্ঠবর্ণ ক, কণ্ঠকে উচ্চারণ কণ্ঠতে হচ্ছে খ, গ, ঘ, উম। এগুলো জিহ্বামূল স্পর্শ করে উচ্চারিত হয়, সেজন্য এগুলোকে বলা হয় কণ্ঠবর্ণ। জেনে রেখো। ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয়, ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলা হয়? বর্ণ বলা হয়। মানুষের মুখের উচ্চারিত ধ্বনির লিখিত রূপ বা দৃষ্টিগ্রাহ্য চিহ্নকে ব্যাকরণে কি বলা হয়? বর্ণ বলা হয়। পরের প্রশ্ন দেখো, স্পর্শ বর্ণ কয়টি? তো রাইট অ্যান্সার এখানে হবে স্পর্শ বর্ণ হচ্ছে 25টি। ক থেকে ম পর্যন্ত মোট 25টি ব্যঞ্জন বর্ণকে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ বলা হয়। ক থেকে ম পর্যন্ত জেনে রেখো স্পর্শ বর্ণ। প থেকে ম পর্যন্ত 5টি ধ্বনি হচ্ছে কি বর্ণ? প থেকে ম। রাইট অ্যান্সার হবে ওষ্ঠবর্ণ, ওষ্ঠধ্বনি। প থেকে ম ওষ্ঠধ্বনি, যেমন প, ফ, ব, ভ, ম। দেখো এই 5টি উচ্চারণ করার সময় আমরা কিন্তু দুই ঠোঁট দিয়ে ব্যবহৃত হচ্ছে, দুটো ঠোঁট দিয়ে উচ্চারণ হচ্ছে, সেজন্য এগুলোকে বলা হয় ওষ্ঠধ্বনি। কোনটি কম্পনজাত ধ্বনি? জেনে রেখো কম্পনজাত ধ্বনি হচ্ছে র, র। দেখো এটা কম্পনজাত ধ্বনি, মানে জিহ্বা একাধিকবার কেঁপে ওঠে উচ্চারিত হচ্ছে, সেজন্য রকে কি ধ্বনি বলা হয়? রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। নেক্সট দেখো, বুদ্ধিজীবী কোন সমাস? রাইট অ্যান্সার হবে এখানে বুদ্ধিজীবী হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। এর ব্যাসবাক্য হলো বুদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করে যে। বুদ্ধিজীবী, এখানে বুদ্ধি উপপদের সাথে জীবী কৃদন্ত পদের সমাস হয়েছে, সেজন্য এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। নিচের কোন ব্যাসবাক্য ও সমস্ত পদ শুদ্ধ? রাইট অ্যান্সার হবে কুজে আচার কদাচার, কুজে আচার কদাচার। কুজে আচার সমান কদাচার কর্মধারয় সমাসের একটি শুদ্ধ ব্যাসবাক্য এবং সঠিক রূপ হচ্ছে পথের অর্থ, যেমন অর্থপথ। হাঁসের রাজা, যেমন রাজহাঁস। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? রাইট অ্যান্সার হবে দুটি শব্দে উপসর্গটির অর্থ হচ্ছে দুরকম। যেমন অবমূল্যায়ন শব্দে অব উপসর্গটি হীন বা নিম্ন অর্থে অবমূল্যায়ন, এবং অবদান শব্দে অব উপসর্গটি সম্যক বা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্ন দেখো, উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ভিন্ন অর্থ প্রকাশে। উপসর্গ সর্বদা শব্দের বা ধাতুর শুরুতে সামনে বসে, আর প্রত্যয় সর্বদা শব্দের এবং ধাতুর শেষে পেছনে বসে নতুন শব্দ গঠন করে। তাহলে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে।